ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোটযুদ্ধে নেমেছে ৮টি প্যানেল। আজ প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৪ আগস্ট। এরই মধ্যে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ প্রার্থীদের। তবে অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। এরই মধ্যে উৎসবমুখর পুরো ক্যাম্পাস। বুধবার শেষ দিন পর্যন্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ সহ ৮টি প্যানেল। ছাত্রদলের ভিপি পদে লড়বেন আবিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর বারী হামিম। শিবিরের প্যানেলে ভিপি পদে আবু সাদেক কায়েম ও জিএস পদে এস.এম. ফরহাদ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি আব্দুল কাদের ও জিএস পদে আবু বাকের মজুমদার। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদে থাকছেন বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইয়াসমিন। প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি ও জিএস পদে মেঘমল্লার বসু। ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিনা রাফাত ও জিএস পদে খায়রুল আহসান মারজান। স্বতন্ত্র প্যানেলে ভিপি জালালউদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস মাহিন সরকার। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ভিপি পদে লড়বেন উমামা ফাতেমা, তবে জানা যায়নি জিএস প্রার্থীর নাম। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন প্রার্থীরা। একটি বিশেষ গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তাদের। তবে এ অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। আমরা তো দাবি জানাইনি একদিন সময় বৃদ্ধি করার জন্য, তাহলে কাদের দাবির প্রেক্ষিতে একদিন সময় বৃদ্ধি করা হলো? এটি কিন্তু এখন সুস্পষ্ট যে ছাত্রদল ওনাদের প্যানেল ঠিক করতে পারতেছিলেন না। বড় রকমের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটে কিছু ঘটেছে, আমরা শুনেছি, সেই অভিযোগগুলো আমরা গ্রহণ করেছি। তার জন্য যে ওই বিধি সংক্রান্ত যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেটা গ্রহণ করার জন্য নির্ধারিত কমিটি কাজ করছে। প্যানেল সহ জয়ে আশাবাদী প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, ট্রান্সপোর্ট, নিরাপত্তা ও পরিবেশ বান্ধব ক্যাম্পাস সহ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান তারা। এটাও আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমি আনন্দিত নই, তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ। এটা তো একটা পড়াশোনা করার জায়গা, সেটা এখন আপনার একাডেমিক সিচুয়েশনের অ্যারাউন্ড কিন্তু বাকি জিনিসগুলো রিভলভ করার কথা। কিন্তু সেখানে আমরা দেখছি যে কোন দলের আসলে কি স্বার্থ, কোন শিক্ষকের কোন দলের সাথে লিয়াজু। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২৪ আগস্ট দুপুর পর্যন্ত। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় দেশে ফেরত পাঠানো হয়েছে। সকালে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের লক্ষ্যে স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার কথা জানায় ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস। এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ১৭৫ জন বাংলাদেশিকে আইওএমের সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হচ্ছে। তাদের সঙ্গে লিবিয়ার মানব পাচার চক্রের মাফিয়া প্রধান সাখাওয়াতকেও বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে দেশে পাঠানো হচ্ছে। পেশাগত অধিকার, কর্মসংস্থান ও শিক্ষার মানোন্নয়নে যে ৭ দাবি জানিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা অযৌক্তিক বলছেন বুয়েট শিক্ষার্থীরা। গভীর রাতে বুয়েট ক্যাম্পাস হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন তারা। বুয়েট শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা কেবল মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, যাকে কোনোভাবে প্রকৌশলীর সমান ভাবা ঠিক নয়। ডিপ্লোমা ডিগ্রিধারীরা ১০ম গ্রেড পুরোপুরি অবৈধভাবে দখল করে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের কর্মক্ষেত্র সংকুচিত করে ফেলেছে। তারা পরবর্তী সময়ে পদোন্নতি নিয়ে বিসিএস সমমান ৯ম গ্রেডে যাচ্ছে, যেখানে তাদের বিসিএস পরীক্ষায় বসার যোগ্যতা নেই। শিক্ষার্থীরা আরও দাবি করেন, দেশের প্রকৌশল খাতের সংস্কার করতে যোগ্যদের সুযোগ দিতে হবে। মাঠ পর্যায়ে টেকনিক্যাল সহায়তার প্রশিক্ষণ, তাকে প্রকৌশলীর সমান করে দেখানো মানে নার্সকে ডাক্তার বলা। এদের মাঝে কিছু রাখা যাবে না, এর মাঝে কোনো যদি কিন্তু রাখা যাবে না। ৫ দশকেও আবাসন সংকট কাটেনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। ২৮,০০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ৮০% শিক্ষার্থী রয়ে যাচ্ছে আবাসন সুবিধার বাইরে। সংকট নিরসনে নতুন দুটি হল নির্মাণের প্রস্তাবনার কথা জানিয়েছে প্রশাসন।
1966 সালে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের সংখ্যা 14টি, যার মধ্যে গত 15 বছরে নির্মাণ হয়েছে মাত্র 3টি হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে, যা একেবারেই অপ্রতুল। প্রতি বছর শিক্ষার্থী বাড়লেও রয়ে গেছে আবাসন সংকট। দীর্ঘদিন ধরে দাবি জানালেও মিলছে না সমাধান। প্রায় 80% শিক্ষার্থীকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। আর্থিক ক্ষতির পাশাপাশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। ছোট্ট একটা বেড, ওইটার মধ্যে হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন ওইটা দেখার বিষয় না, বাট আপনি হচ্ছে 2 জন মানুষ ওই ছোট্ট একটা বেডের মধ্যে থাকতেছে। আমাদের মাসে প্রায় 6000 টাকার কাছাকাছি চলে যায়, অথচ আমরা যদি হলে থাকতাম আমাদের গ্যাস বিল লাগতো না, আমাদের কারেন্ট বিল লাগতো না, আমাদের কটেজের ভাড়া লাগতো না। আবাসিক হলগুলোতে আসন বরাদ্দের প্রক্রিয়া নিয়েও রয়েছে অভিযোগ। মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হলেও জেলার দূরত্ব বিবেচনায় আসন বরাদ্দের দাবি শিক্ষার্থীদের। হলের বাইরে তাদের জন্য আবাসিক ভাতা নির্ধারণ করা হয় না। আবাসিক ভাতা নির্ধারণ করলে দেখা যাচ্ছে তারা হলের বাইরে যে বাসা থাকতেছে তাদের সেটা সংকটটা দূর হচ্ছে। আমরা তো অবশ্যই বঞ্চিত হচ্ছি, এটা শুরু থেকেই হচ্ছে, এখনো হচ্ছি। এটা আসলে এটার অবসান হওয়া দরকার। সংকটের কথা স্বীকার করলেও দ্রুত তা নিরসনের উপায় নেই বলছে কর্তৃপক্ষ। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো 632 কোটি টাকার নতুন ডিপিপিতে 2টি হল নির্মাণের প্রস্তাবনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই হলটা যদি আপনি বলেন সামনের বছর হবে, আমি ওরকম কোনো ডেট দিতে পারবো না। ও আমলাতান্ত্রিক জটিলতা তো জানেন, ওগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে, আমাদের হাতে টাকা আসবে, আমরা তারপরে নান্দনিকভাবে করব। যে এখন যদি আমরা কোনো হল করি, বড় অবকাঠামো করি, 6 তলার নিচে তো আমাদের ডিএনএর ভেতরেই আসবে না, 10 তলা করে করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 9টি ও ছাত্রীদের জন্য 5টি হলে বর্তমানে আসন আছে 5532টি। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। 5 দুর্বল ব্যাংক একীভূত করতে নতুন ব্রিজ ব্যাংক গঠনের খসড়া তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলছে এই ব্যাংকের কার্যক্রম চলবে 2 বছর। একীভূত ব্যাংকের ভালো ঋণ নিজেদের কাছে রেখে মন্দ ঋণ দেওয়া হবে তৃতীয় পক্ষের কাছে। শুরুতে নতুন আমানত সংগ্রহ এবং ঋণ আদায় জোরদারের পাশাপাশি কর্মীদের চাকরির সুরক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাটের শিকার দুর্বল ব্যাংকগুলো একীভূত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এ প্রক্রিয়ায় 5টি বেসরকারি ব্যাংকে একটি প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। ইতিমধ্যে প্রস্তুত হয়েছে নতুন ব্রিজ ব্যাংকের গঠনতন্ত্রের খসড়া। নতুন ব্যাংকের নাম চূড়ান্ত হওয়ার পর রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি RJSC-তে আবেদন করা হবে। অনুমোদন পেলে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন ব্রিজ ব্যাংকের লাইসেন্স দেয়া হবে। এই একীভূত প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে 35,000 কোটি টাকা। ব্যাংকগুলোর কার্যক্রম তখন কিভাবে পরিচালিত হবে এবং পরবর্তীতে ব্যাংকটাকে কিভাবে এটা কি সাস্টেন করবে হবে নাকি সেটাকে আমরা হস্তান্তর করবো, এটা কি প্রাইভেট সেক্টরে যাবে না এটা প্রাইভেট সেক্টর বা পাবলিক ব্যাংক হবে, সেগুলো বাংলাদেশ ব্যাংক পরবর্তী কার্যক্রমেই সিদ্ধান্ত গ্রহণ করবে। একীভূত 5 ব্যাংকের দায় ও সম্পদ স্থানান্তর হবে নতুন ব্যাংকের নামে। এরপর ভাগ হবে ব্যাংকের ভালো ও মন্দ সম্পদ। ভালো সম্পদ ব্রিজ ব্যাংকের নিয়ন্ত্রণে রেখে খারাপ সম্পদ স্থানান্তর করা হবে তৃতীয় পক্ষের কাছে। আর ব্যাংকের মূলধন ঘাটতি মেটাতে সহায়তা করবে সরকার। প্রত্যেকে তো 93-94% করে আপনার ব্যাড অ্যাসেট, তার মানে গুড অ্যাসেটের কথা এইটা দিয়ে তো ওরা ব্যবসা করতে পারবে না। এবং এগুলোর মার্চ করার পরেও আমার যেটা মনে হয় এগুলোর প্রতি জনগণের আস্থা আরও নষ্ট হয়ে যাবে। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির মতো কিছু কোম্পানি যেটা বাংলাদেশে এখনও প্রতিষ্ঠা হয়নি, সেটা নিয়েও কাজ চলছে। একটা আইন হয়ে যাওয়ার পর এই ধরনের প্রতিষ্ঠানগুলো উদ্ভব হবে এবং সেই ধরনের ব্যাড যে পার্টগুলো আছে সেগুলো তারা কিনে নেবে এবং সেগুলো মাধ্যমে আবার নতুন করে তারা সেই সম্পদগুলোকে রিভাইভ করবে। ব্যাংক একীভূত হলে কর্মীদের যেন ছাঁটাই করতে না হয় সেজন্য গ্রামীণ এলাকায় নতুন শাখা খোলা হবে। এছাড়া আমানতকারীদের আস্থা ফেরানোই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েক মাসের তুলনায় চলতি মাসে এডিস মশার ঘনত্ব বেড়েছে, পাশাপাশি বেড়েছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগী এবং মৃত্যুর সংখ্যাও। তাই আগাম ব্যবস্থা না নিলে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার ঝুঁকি আছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও রোগীর সংখ্যা বাড়ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্যসেবার সুযোগগুলো পৌঁছে দেওয়ার তাগিদ জনস্বাস্থ্যবিদদের। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে।
শুধু ঢাকা নয়, ডেঙ্গু ছড়িয়েছে রাজধানীর বাইরের বিভিন্ন জেলায়ও। অভিযোগ আছে সেখানে মশা নিয়ন্ত্রণে কার্যক্রম খুবই কম, ফলে রাজধানীর বাইরে ডেঙ্গু আক্রান্তের হার অনেক বেশি। অন্যদিকে ঢাকার বাইরে নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা, ফলে রাজধানীর হাসপাতালগুলোতে তৈরি হচ্ছে অতিরিক্ত চাপ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবার কেন্দ্রভিত্তিক কাঠামোই এই সংকটকে জটিল করে তুলছে। জেলা ও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নেই, ফলে সামান্য উপসর্গ থাকলেও রোগী ছুটে আসছেন ঢাকায়। আগেভাগেই রোগী শনাক্তের ব্যবস্থা যদি করা যায় তাহলে কিন্তু মানুষ টেস্ট করবে তারা। এখন তাকে টেস্ট করতেও চলে আসতে হচ্ছে শহরে। চিকিৎসা ব্যবস্থার যদি এরকম কেন্দ্রীভূত অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা হচ্ছে মৃত্যুর কারণ এত রোগী সামাল দেওয়া একসঙ্গে। জনস্বাস্থ্যবিদ জানিয়েছেন, প্রতিটি অঞ্চলে রোগ নির্ণয়, জরুরি চিকিৎসা ও সচেতনতা কার্যক্রম নিশ্চিত করা ছাড়া ডেঙ্গু মোকাবিলা দীর্ঘমেয়াদেও সম্ভব নয়। আপনি বিকেন্দ্রীকরণ করার মাধ্যমে রোগীর মৃত্যু হার প্রত্যক্ষভাবে কমাতে পারবেন। হ্যাঁ, অনেক পরোক্ষ কারণ আছে, রোগীর সংখ্যা যেন না বাড়ে, মশা নিয়ন্ত্রণ করা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা, সেগুলো আছে। কিন্তু প্রত্যক্ষ হচ্ছে যে আমি দোরগোড়ায় যদি আমি পরীক্ষা করার ব্যবস্থা করতে পারি। অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে দ্রুত কার্যকরী সমন্বিত উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। দক্ষ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় দূরের হাসপাতালে। এছাড়া যন্ত্রপাতি না থাকায় অস্ত্রোপচার সম্ভব হচ্ছে না অনেক হাসপাতালে। 2022 সালে উদ্বোধন করা হয় মুন্সিগঞ্জের শেখরনগরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তবে জনবলের অভাবে 3 বছরেও সেবা পাচ্ছেন না রোগীরা। 3 কোটি টাকার স্থাপনা জুড়ে জমেছে শুধু ধুলোবালি। অপারেশন থিয়েটার থাকলেও যন্ত্রপাতি নেই। একটা ডাক্তারও নাই, একটা নার্সও নাই, কোনো যন্ত্রপাতিও নেই। ঢাকায় যাইতে হয় না, হয়তো ওই যে নিমতলা ওইখানে যাইতে হয়, আমাকে এখানে কোনো উপকার নেই। দক্ষ জনবল না থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালের 10 বেডের আইসিইউ কক্ষ 2 বছর ধরে তালাবদ্ধ। জরুরি রোগীদের পাঠানো হচ্ছে ঢাকা কিংবা রাজশাহীতে। এত দূরের হাসপাতালে পৌঁছানোর আগেই পথে মৃত্যু হয় অনেক রোগীর। আইসিইউ আছে আমাদের, যেটা কোভিডকালীন সময়ে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়ার জন্য চালু করা হয়েছিল। সেটির আইসিইউ সেটআপ আমাদের পুরোপুরি বিদ্যমান, কিন্তু পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আসলে আইসিইউ সেবা মানুষকে দিতে পারছি না। 2.5 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল। 57টি পদের বিপরীতে আছেন মাত্র 22 জন চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসক ও আধুনিক যন্ত্রপাতি সংকটে প্রতিদিনই চিকিৎসা বঞ্চিত হচ্ছেন অসংখ্য রোগী। ডাক্তার না থাকাতে বা পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা না হওয়াতে আমরা প্রাইভেট ক্লিনিকে যাইতে হয়, যার কারণে আমাদের অর্থের এবং সময়ের দুইটাই নষ্ট হয়। চর্মরোগ বর্তমানে এটা আপনার এই করোনার পরে খুব বেড়ে গিয়েছে, কিন্তু এই চর্মরোগের কোনো ভালো ডাক্তার নাই। মাগুরার সদর হাসপাতালে সামান্য ব্যথার রোগীকেও পাঠানো হয় ফরিদপুর বা ঢাকা মেডিকেলে। কর্তৃপক্ষ বলছে লোকবলের সংকট সহ নানা জটিলতার কথা। আইসিইউ সিসিইউ সাপোর্ট যাদের দরকার হয় তাদের আমাদের একটু দূরে রেফার করতে হয়। দূরে বলতে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল কিংবা অন্য কোনো যেখানে এইরকম সুবিধা আছে সেখানে রেফার করতে হয়। গাদাগাদি করে চলছে 250 শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা। বহির্বিভাগে প্রতিদিন নতুন পুরাতন মিলে প্রায় 5000 রোগী চিকিৎসা নেন, আর ভর্তি হন 250 রোগী। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী 3-4 দিনের মধ্যে উত্তরাঞ্চল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির ফলে বন্যা হতে পারে বলে জানিয়েছে তারা। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, চট্টগ্রামের কিছু অঞ্চলেও এমন বন্যা দেখা দিতে পারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে হালদা, ফেনী, টাঙ্গু, মাথামুহুরী সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপরে বইতে পারে। আগামী 72 ঘণ্টায় মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। বন্যা সতর্কীকরণ কেন্দ্রের ধারণা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কক্সবাজারে নিম্নাঞ্চল প্লাবিত হবে। তিস্তা নদী এবং সংলগ্ন লালমনিরহাট, নীলফামারী জেলা, দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু, মাতামুহুরী এবং সংলগ্ন ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ইত্যাদি নদী এবং সংলগ্ন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ইত্যাদি জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকি আছে। রংপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাতে কুয়াকাটা ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। ফরিদউদ্দিন, কুয়াকাটার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানাবেন, খারাপ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা, সামুদ্রিক এলাকার কি পরিস্থিতি? মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালী, কলাপাড়া আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। গত 3 দিন ধরে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল রাত থেকে শুরু হয়েছে একটানা বৃষ্টি। গতকাল 9টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এতে জনজীবন স্থবিরতা নেমে এসেছে, দুর্ভোগে পড়েছে সকল শ্রেণী পেশার মানুষ। চরম ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। এদিকে 3 দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমন ক্ষেত, পচে যাওয়ার সংখ্যায় দুশ্চিন্তা রয়েছেন আমন চাষি সহ মৌসুমী সবজি চাষিরা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলাপাড়া পৌর শহরের লঞ্চঘাট এলাকায়। এখনো কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এছাড়াও নদ নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আমার সাথে কথা হয়েছে আবহাওয়া অফিস কর্মকর্তাদের সাথে, তারা যেটা জানিয়েছেন 5 দিনের এই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে, সেই সঙ্গে উপকূল এলাকায় দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই ছিল পটুয়াখালীর কলাপাড়া থেকে আমার কাছে সর্বশেষ। ফরিদউদ্দিন, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা একটু নোয়াখালী পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীর পরিস্থিতি জানাবেন, এখন বৃষ্টি হচ্ছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে ভারতে বৃষ্টির ফলে এই অঞ্চলে প্রভাব পড়তে পারে, বিশেষ করে নোয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। প্রশাসনের কোনো আগাম প্রস্তুতি আছে কিনা? নোয়াখালীতে গতকাল থেকেই আসলে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ ভোরে মুষলধারে বৃষ্টি হয় ঘন্টাখানেক, এরপর হচ্ছে বৃষ্টি আসা যাওয়া হচ্ছে আবার থেমে যাচ্ছে, আবার হচ্ছে। আমি যদি দেখাই, এই বৃষ্টির ফলে ইতোমধ্যে নোয়াখালী জেলা শহরের বিভিন্ন জায়গাতে জলাবদ্ধতা সমস্যা দেখা দিয়েছে এবং এই জলাবদ্ধতা আগেও এসব জায়গাতে ছিল, এখন জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলা শহর এবং উপজেলা পর্যায়ে এই জলাবদ্ধতা পরিস্থিতির অবনতি হয়েছে। এবং আমি যদি একটু দেখাই, আমার ক্যামেরাতে হয়তোবা এসছে, এটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। এটিকে নোয়াখালী জেলা শহরের আল ফারুক একাডেমি এবং নোয়াখালী মাইজদি পাবলিক কলেজ সড়ক বলা হয়ে থাকে। এই সড়কের কি পরিমাণ পানি হয়তোবা ক্যামেরা এসছে, দেখা যাচ্ছে মানে কোনো যানবাহন চলাচলের কোনো ব্যবস্থায় নেই এখানে। এতটাই পানি যে চিহ্ন দিয়ে রাখা হয়েছে, গাছ দিয়ে বিপদের চিহ্ন দিয়ে রাখা হয়েছে। পুরো সড়কটি একেবারে মানে পুকুর হয়ে আছে বলা চলে, এতটাই নাজুক অবস্থা। এই পরিস্থিতি নোয়াখালী জেলা শহরের প্রধান সড়ক ছাড়া প্রত্যেকটি সড়কের এত বড় বড় গর্ত তৈরি হয়ে আছে এবং সেই গর্তগুলোর মধ্যে এতটাই পানি জমে আছে, খুবই বিপজ্জনক। না জেনে নতুন কেউ এখানে পা ফেললে কিংবা যানবাহন নিয়ে যাওয়ার চেষ্টা করলে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তো শুধু এই আল ফারুক একাডেমি এবং মাইজদি পাবলিক কলেজ, পাশে হোমিও কলেজ সংলগ্ন এই সড়কটি নয়, জেলা শহরের কম বেশি প্রত্যেকটি সড়কেই পানিতে নিমজ্জিত হয়ে আছে। পাশাপাশি পাশে হরিজন পল্লী রয়েছে, সেই হরিজন পল্লীর উপর আমরা গত 20 দিন আগে লাইভ করেছি। সেই পরিস্থিতি এখনো দেখা গেল, আমি মাত্র দেখলাম যে সেখানে এখনো নাজুক অবস্থা, প্রত্যেকটি ঘরের মধ্যে হরিজন পল্লীরও পানি রয়েছে, একই অবস্থা। আবু নাসের, আপনাকে ধন্যবাদ। কুয়াকাটা এবং নোয়াখালী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। উজানের ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমা অতিক্রম করায় বাঁধের সবকটি জল কপাট খুলে দেওয়া হয়েছে। হ্রদের পানি বেড়ে বেশ কয়েক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, উজানের ঢলে হ্রদের পানির মধ্যে 108.35 ফুট অতিক্রম করে ফেলেছে। 109 ফুট হলে বাঁধের স্পিলওয়ের ওপর দিয়ে পানি উপচে পড়ে। বাঁধের চাপ কমাতে গত রাতে 16টি জল কপাট 6 ইঞ্চি করে খুলে পানি ছাড়া হচ্ছে। এদিকে হ্রদের পানি বাড়ায় ইতিমধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট চালু হয়ে গেছে, যা থেকে প্রতি সেকেন্ডে 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এদিকে হ্রদের পানি বেড়ে বাঘাইছড়ি, বরকল, জোড়াছড়ি, বিলাইছড়ি, লংগদু ও নানিয়ারচর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে স্থানীয়রা।
ঝালকাঠি পৌরসভার 5টি ওয়ার্ডে দীর্ঘদিন ধরে পানির সংকটে ভোগান্তিতে স্থানীয়রা। দিনের বেশিরভাগ সময়ে মিলছে না পানি। বারবার কর্তৃপক্ষকে জানিয়েও ফল না মেলায় আন্দোলনে নামেন ভুক্তভোগীরা। তবে সমস্যা সমাধানের স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি, লঞ্চঘাট, কলাবাগান, পৌর খেয়াঘাট সহ বিভিন্ন এলাকায় প্রায় 2 বছর ধরে পানির তীব্র সংকট। দিনের বেশিরভাগ সময় পানি মেলে না এসব এলাকার বাসিন্দাদের। সময়ের সাথে আরও তীব্র হচ্ছে সংকট, অভিযোগ ভুক্তভোগীদের। যতটুকু সময় থাকে পানির রেস থাকে খুব কম, টিপটিপিয়ে পড়ে। আমরা নদীতে গোসল করি, তারপরে কলের পানি এই জায়গা দিয়ে অনেক কষ্ট হয়, অনেক দূরে তো কল। দিনে পাই না, পানি পাই রাতে পানি দিয়ে কি করব? দিনেই তো সব কাজ করা লাগে মহিলাদেরকে। রাতে 2টা আগে পরে পানি পাই, হেকালে পানি দিয়ে কি করব? গ্রাহকরা বলছেন, বিদ্যুৎ সমস্যা, নষ্ট পাম্প ও নাজুক সরবরাহ ব্যবস্থার অজুহাতে পৌর কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি আড়াল করছেন। এর মধ্যে ভুক্তভোগীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। পৌরসভার পানি সরবরাহ বিভাগ জানিয়েছে, গত রমজানে নষ্ট 3টি পাম্পের 2টি চালু করা হয়েছে। পৌর কর্মকর্তার দাবি, নদীর পানি ফিল্টার প্রকল্প অনুমোদন হলে আর কোনো সংকট থাকবে না। 7 ডিস্ট্রিক্ট প্রকল্পের মাধ্যমে একটা ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে, যেটা ভূপৃষ্ঠস্থ পানি থেকে হবে এবং ঝালকাঠিবাসীর জন্য যত পানির সমস্যা আছে এগুলি আমার মনে হয় যে আগামী 20 বছরের জন্য সেই সংকট নিরসন হবে। পৌর শহরের মোট 9টি ওয়ার্ডে প্রায় 5 লক্ষ মানুষ বসবাস করছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাদারীপুরে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা প্রতিরোধে গ্রামবাসী নিজেরাই নেমেছেন মাঠে। এসব অপরাধ প্রতিরোধে লাঠি হাতে রাত জেগে পালা করে পাহারা দিচ্ছেন তারা। এতে কমেছে চোর ডাকাতের উপদ্রব, স্বস্তি এসেছে গ্রামবাসীর মনে। মাদারীপুর সদর উপজেলার পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রাম। দীর্ঘদিন ধরে চুরি ডাকাতিতে অতিষ্ঠ হয়ে গ্রামবাসী রাত জেগে দিচ্ছেন পাহারা। ভুক্তভোগীরা জানান, কয়েক মাস ধরে গ্রামে একের পর এক চুরির ঘটনায় অজানা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় আছেন তারা। এরপর সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেন নিজেরাই পালা করে পাহারা দেবেন গ্রাম। আমরা গ্রামে অনেক সতর্ক হয়ে থাই, কিন্তু এরপরও আমরা ঘরে ভালোভাবে ঘুমাইতে পারি না। আমাকে এলাকায় যত চুরি জারি না হয়, এই জন্য আমরা বলছি, যদি চোর আসে আমরা কেউ ছাড় দেবো না, আর এই চোরের পক্ষ যে নেবে তারও ছাড় দেবো না। গত 1 মাসে জেলায় অন্তত 25টি চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ধরতে অভিযানের পাশাপাশি গ্রামাঞ্চলে টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুরি এবং ছিনতাই প্রতিরোধে মহাসড়ক কেন্দ্রিক টহল বাড়িয়েছি এবং এলাকা কেন্দ্রিকও আমাদের যে এই যারা বিভিন্নভাবে পেট্রোলিং করছে, টহল দিচ্ছে গ্রামের মধ্যে, এর ব্যাপারে আমাদের জিরো টলারেন্সি এবং যেই অপরাধী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। প্রতিটি গ্রামে এ ধরনের উদ্যোগ নিলে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনায় প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুনামগঞ্জের হাওরবাসীর জন্য কেনা 4টি নৌ অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হয়েছে। কোটি টাকার খরচ করে কেনা এসব অ্যাম্বুলেন্স কাজে আসেনি। অবহেলা আর অযত্নে নষ্ট হয়ে গেছে নৌপথের এই যান, এমনকি চুরি হয়ে গেছে সরঞ্জামও। চালক ও তেলের বরাদ্দ না থাকায় তা কাজে আসেনি, দাবি সিভিল সার্জনের। সুনামগঞ্জের দুর্গম তাহিরপুরের গ্রাম বরদলের বাসিন্দা সাটুর্দা আয়েশা বেগম কিছুদিন আগে রাতে অসুস্থ হয়ে পড়লে নৌকা না পাওয়ায় হাসপাতালে নিতে স্বজনদের অপেক্ষা করতে হয় সকাল পর্যন্ত। রোগীদের নৌপথে হাসপাতালে নেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ অ্যাম্বুলেন্স থাকলেও তা কখনোই পাননি হাওরবাসী। শুধু নৌকায় দেয় ফেরো যাই আবার অন্য নৌকায় দেয় তারপর যাই। আমরা যে হসপিটালে একটা নৌযান আছে সরকারি, আমরা এটা জানি না। 2013 থেকে 2018 সাল পর্যন্ত জেলার তাহিরপুর, জামালগঞ্জ, সাল্লা ও ধর্মপাশা উপজেলার জন্য 4টি নৌ অ্যাম্বুলেন্স কেনে তৎকালীন সরকার। প্রতিটি নৌযানের দাম দেখানো হয় 30 থেকে 40 লাখ টাকা। কোটি টাকা অ্যাম্বুলেন্সও এখন পরিত্যক্ত, চুরি হয়ে গেছে সরঞ্জামও। ব্যবহার না হওয়ায় খুলে রাখা হয়েছে ইঞ্জিন। এটাতে কোনোদিন রোগী টানা হয় নাই, এটার মেশিনেই কয়ে আছে। আর যে বোটটা আছে, বোটটা এক মতন মেডিকেলের পুকুরে বুড়াইল আছে, এটাতে ফুলাফানে খেলাধুলা করে। পুকুরও না ফালাই হয়েছে, পুকুরও এটা নষ্ট হয়ে পুকুরে ডুবে রয়েছে, হাসপাতালের পুকুরও। চালক ও তেলের বরাদ্দ না থাকায় এমন অবস্থা বলছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানান সিভিল সার্জন।
জ্বালানি এবং চালক দেওয়া হতো, তাহলে অবশ্যই এটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনার এটা চালালে রোগী উপকৃত হতো। এগুলোর একটা সমাধান করার জন্য হয় এখানে চালক দেওয়া হোক, সাথে ফুয়েল সহ অন্যান্য লজিস্টিক, অথবা এটাকে এখান থেকে সরাই ফেলানো হোক। নাহলে এটা আসলেই অব্যবহৃত অবস্থায় দীর্ঘদিন থাকলে যে কোনো যন্ত্রপাতি আসলে নষ্ট হয়ে যায়। প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে নৌ অ্যাম্বুলেন্সগুলো প্রয়োজনীয় সংস্কারের পর চালুর দাবি হাওরবাসীর। জাকির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।